কথাটা শেষ করেই মৌ একদৌড়ে সেখান থেকে হাওয়া হয়ে গেল। যাওয়ার সময় সে এক পলকের জন্য পেছনের দিকে ফিরে তাকালো না। আর ওদিকে উজান রেগে আর বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় হুট করেই শিরিন উজানকে জড়িয়ে ধরলো। আর সাথে সাথেই শিরিনের গালে এক সজোরে থাপ্পড় বসিয়ে দিল উজান। এমনিতেও ময়ের এমন অদ্ভুত কাণ্ডে সে মনে মনে প্রচন্ড বিরক্ত ও ক্ষিপ্ত ছিল। তার উপরে এই ছেঁচড়া মেয়েটা বেহাপানা তাকে একদম অতিষ্ঠ করে তুলেছে। সে রাগে অন্ধ হয়ে শিরিনের মুখটা শক্ত করে চেপে ধরল এবং দাঁতে দাঁত পিষে বাঘের মতো গর্জন করে বলল, তোকে আমি শতবার বলেছি না যে আমার থেকে সবসময় দূর দূরে থাকবি? কিন্তু তুই কেন স্তবের নির্লজ্জ যে বারবার অমন কুকুরের মতো আমার কাছে ছুটে আসিস? নেক্সট টাইম যদি তোকে আমার বা আমার বইয়ের আশেপাশেও ঘুরঘুর করতে দেখি, ট্রাস্ট মি, তোকে একদম শুট করে দেব। জাস্ট ফিনিশড। উজান চৌধুরী তোর মতো থার্ড ক্লাস মেয়েদের পাত্তা দেয় না। সে ওয়ান অ্যান্ড অনলি তার মিসেস চৌধুরীকেই ভালোবাসে। সো বি কেয়ারফুল। যেহেতু এই ঘটনার কথাবার্তাগুলো শিরিনের ব্যক্তিগত কেবিনের ঠিক আড়ালেই হচ্ছিল, তাই কলেজের অন্য কেউ তাদের এই রুদ্রমূর্তি আর বাক বিদ্রতা দেখতে পেল না। শিরিনের হাত দিয়ে নিজের লাল হয়ে যাওয়া গালটা চেপে ধরে চরম অবাক ও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই অহংকারী ছেলেটাকে সে কোনোভাবেই নিজের বশে আনতে পারছে না। কিন্তু উজান চৌধুরীকে না পেলে যে তার চলবেই না। উজান তার দিকে আবারও এক তীক্ষ্ণ ও মারমুখী নজরে তাকিয়ে কড়া গলায় আওড়ালো, বাই দ্য ওয়ে, ওই পিচ্চিটা তোর সাথে কিসের ডিল করেছে? হ্যাঁ, সত্যিটা কি? আমি এখনই শুনতে চাই। শিরিন উজানের মন ভয় ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে তোতলাতে তোতলাতে বলে, ত ত ত তেমন কিছুই না উজান। আমি তোকে লাস্ট টাইম বলছি, পিচ্চি তোকে কি বলেছে তাড়াতাড়ি বল। উজান আরো এক পা এগিয়ে এসে ধমকে উঠল। উজান তার দিকে ওভাবে তেড়ে আসা শিরিন ভয়ে একদম ঘাবড়ে গেল। তা চোখ মুখ তখন ভয় স্পষ্ট ফুটে উঠেছে, যা সিআইডি এজেন্ট উজানের তীক্ষ্ণ চোখ এড়াতে পারল না। সে চোখ রাঙিয়ে তাকাতেই শিরিন আর কথা লুকাতে পারল না। তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপর ডিরেক্ট বাকি কথা শেষ হওয়ার আগেই শিরিন গজ গজ করে কাঁপতে কাঁপতে সব বলতে শুরু করলো। বলছি বলছি উজান, প্লিজ মেরো না আমায়। তোমার ওই বউ, আই মিন মৌ, তোমাকে আমার কাছে বন্ধক রেখেছে এবং এর বিনিময়ে আমার কাছ থেকে সব পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে চেয়ে নিয়েছে। এটাই ডিল হয়েছে আমাদের দুজনের মধ্যে। ট্রাস্ট মি, এর বাইরে আর কিচ্ছু নয়। হোয়াট? শিরিনের মুখ থেকে সত্যিটা শোনা মাত্রই উজান পুরো করিডর কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল। বিচ্ছু মেয়ে তলে তলে এত বড় ফোন দিয়েটে বসে আছে, প্রশ্ন ফাঁসের লোভে নিজের বরকে অন্যের কাছে বন্ধক দিয়ে দিল। কথাটা ভাবতেই উজানের পুরো গা শিউরে উঠল। এখন সে বুঝতে পারছে সামনে পরীক্ষা থাকার পরেও মেয়েটা কেন দিনরাত অমন রিল্যাক্স টলটাই করে ঘুরে বেড়াচ্ছে। এই ধুরুবন্ধন মেয়েকে এখনই সাইজ না করলেই নয়। ওজান নিজের কপালে হাত দিয়ে চরম হতাশা বিড়বিড় করে উঠল। শাশুড়ি মেয়ে করেছেটা কি? নিজের জামাইকে বউ এক্স এর কাছে বন্ধক দেয়। তুই কোন লেভেলের উজাইরা মেয়েটাকে বউ করেছিস উজান? এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দিতি, সেটাও ভালো ছিল। উজানের এমন কথাবার্তা শুনে শিরিনের মুখটা পুরো থমথম হয়ে গেল। সে প্রচন্ড ভয়ে এক পা দুপা করে পেছনের দিকে পিছিয়ে যেতে লাগলো। অমনি উজান খপ করে তার হাঁটা চেপে ধরে চোখ রাঙিয়ে তাকালো। শাকচুনি, এখনই পালাচ্ছিস কোথায়? তার আগে বল, আমার ওই অবুঝ আর নিষ্পাপ বইটাকে তুই এই কুবুদ্ধি দিয়েছিস, তাই না? শিরিন আমতা আমতা করে, আ আ আমি কেন তোমার বউকে এমন বুদ্ধি শুদ্ধি দিতে যাব? হ্যাঁ, তোমার বউই তো নিজে থেকে আমার কাছে এসে সাধলো, এমনকি দুটো বিষয়ে প্রশ্নপত্র অলরেডি নিয়েও গেছে। আর এখন তুমি সব দোষ আমার ঘাড়ে দিচ্ছ উজান। তোরই দোষ। আমার বউ না হয় অবুঝ, কিন্তু তুই কান লাগেনি আবার ড্যাং ড্যাং করে কিভাবে পরীক্ষার আগে প্রশ্ন দিলি? বিড়ালের বাচ্চার মতো বউটা আমার এমনিতেও পড়তে চায় না, এখন তোর জন্য একেবারে গোল্লায় যাবে। যদি আমার বউ পরীক্ষায় ফেল করে তবে তোকে নর্দমায় চুরাবো। কাল নাগিনী নিজের দোষ ঢাকাতে আমায় নাবালিকা বউটার উপর দোষ চাপাস।
শিরিনকে ওখানেই দাঁড়া করিয়ে রেখে উজান এক প্রকার দৌড়ে মৌয়ের সন্ধানে রওনা হলো। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়ে গেছে আর সেটা কিনা প্রিন্ট করেছে প্রফেসরের ওয়াইফ। এই কথা জানাজানি হলে কি হবে? উজান আর কিচ্ছু ভাবতে পারছে না। অস্থির মাথায় সে করিডর দিয়ে দ্রুত পা চালালো। এদিকে মৌ ক্লাসরুমে ঢুকেই খুশিতে সবার সামনে ধই ধই করে নাচতে শুরু করেছে। স্বামীকে বন্ধক দিয়ে সে এত বড় একটা মুশকিল আসন হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি। যে কাজটা উজানের হাত পা ধরেও করা সম্ভব হয়নি সেটা ওই শিরিন ডাইনিকে দিয়ে কত সহজে না হয়ে গেল। এখন অন্তত সে কোনো টেনশন ছাড়াই বিন্দাস পরীক্ষা দিতে পারবে। হঠাৎ ললিতা তার সামনে এসে দাঁড়িয়ে কপাল কুঁচকে তাকালো। ললিতাকে দেখেই মাত্রই মুখ বাঁকিয়ে অন্যদিকে সরে গেল। এই মেয়েটাকে দেখলেই তার গা জ্বালা করে। পুরো দিন রাত মাটি হয়ে যায়, অথচ যেখানে যায় এই আপদটার সাথেই দেখা হয়। ললিতা হাত গুটিয়ে বাঁকা গলায় প্রশ্ন করলো, পাগলের মতো ওভাবে নাচছিস কেন? ভারতে ভাবতে কথা মনে পড়েছে তাই নাচছি। আমার ইচ্ছে হলে আমি গাইবো, লাফাবো, তাতে তোর কি? হ্যাঁ, সর ওখান থেকে ডাইনি একটা। এরপর মৌ গিয়ে নিজের ব্রেঞ্চে ধপ করে বসলো। তার এমন তেরোমুখ উত্তর শুনে ললিতা একটুও খুশি হতে পারল না, বরং তার মনে একরাশ ক্ষোভ ও হিংসা জমা হলো। ঠিক তখনই ক্লাসরুমে দরজা দিয়ে হুড়মুড়ে ভেতরে ঢুকলো উজান। প্রফেসরকে ওভাবে হঠাৎ করে ক্লাসরুমে ঢুকে দেখে সব ছাত্রছাত্রী তাড়াহুড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এখন তো উজানের ক্লাস নেওয়ার সময় নয়, তবে সে কেন এই অসময় এলো তাও কেউ বুঝতে পারলো না। উজান কোনো দিকে না তাকিয়ে সোজা মৌয়ের ব্রেঞ্চের সামনে গিয়ে দেওয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। পেছন থেকে ললিতা আমতা আমতা করে প্রশ্ন করলো, স্যার, এনি প্রবলেম? উজান ললিতার দিকে এক পলকও না তাকিয়ে চরম বিরক্তকর কণ্ঠে উত্তর দিল, নো, সিট ডাউন। আর মিস তাসফিয়া, মৌ প্লিজ কাম টু মাই কেবিন। উজানের গম্ভীর কণ্ঠে আদেশ শুনে মৌ মোটেও ভয় পেল না, বরং সে উজানের দিকে তাকিয়ে একদম 32টা দাঁত কেলিয়ে হাসলো। পুরো ব্যাপারটাই বুঝতে না পারলেও সে খানিকটা আন্দাজ করতে পারছে যে উজান কেন এখন হন্যে হয়ে এখানে ছুটে এসেছে। সে উজানকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের চুলগুলো আঙুল দিয়ে পেছনে উড়িয়ে বেশ ভাব নিয়ে, সরি স্যার, আপনার সাথে আমি যদি এখন যাই তবে আমার বয়ফ্রেন্ড বড্ড রাগ করবে। সে একদমই চায় না যে আমি অন্য কারো পরপুরুষের সাথে একা কোথায় যাই। ময়ের মুখ থেকে অমন অদ্ভুত ও অভাবনীয় উত্তর শুনে উজান ভরা ক্লাসের মাঝখানে পুরো ভ্যাবাচাকা খেয়ে থমকে গেল। জীবনে সে অন্তত নিজের বইয়ের কাছ থেকে এমন বাঁশ মার্কা উত্তর আশা করেনি। মৌ এমন আজব উত্তর শুনে ক্লাসের সবাই একজোরে হো হো করে হাসতে শুরু করলো। উজান নিজের রক্তচক্ষু নিয়ে পুরো ক্লাসের দিকে একবার তাকাতেই মুহূর্তের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই একদম চুপ। উজান নিজের রাগ নিয়ন্ত্রণ করতে দাঁতে দাঁত চেপে আবারও বলল, মিস মৌ, আপনি কি ভদ্রভাবে আমার সাথে আমার কেবিনে যাবেন নাকি? উজানের কথা শেষ হওয়ার আগেই মৌ ডেস্কে হাত থেকে ফিসফিস করে বলে, সরি স্যার, আমি যেতে পারবো না। আমার বয়ফ্রেন্ড দেখলে আমার সাথে ব্রেকআপ করে দেবে। আপনার যা বলার আপনি প্লিজ এখানেই বলুন, জাস্ট 5 মিনিটস। এর মধ্যে আপনাকে আমি আমার কেবিনে দেখতে চাই, নয়তো আপনার পরীক্ষা খাতার নম্বর কেটে 0 করে দেওয়া হবে। জাস্ট মাইন্ড ইট। একদমই করা আলটিমেটাম দিয়ে উজান গজগজ করে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেল। উজানের যাওয়ার দিকে তাকিয়ে মৌ একবার শুকনো ঢোক দিল। সে যাবে কিনা যাবে না তা নিয়ে গভীর ভাবনা পড়ল। লোকটা বড্ড এক কথার মানুষ। যদি সত্যি সত্যি না যাওয়ার অপরাধে তার পরীক্ষার নম্বর কমিয়ে দেয় তখন কি হবে? কিন্তু অনেক ভেবেচিন্তে মৌ শেষ পর্যন্ত কেবিনে গেল না, কারণ সে খুব ভালো করে জানে এখন উজানের কেবিনে একা একা গেলে তার উপর দিয়ে অনেক বড়সড় ঝড় বেয়ে যাবে। তার চেয়ে বরং বাসায় গিয়ে উজানের মান ভাঙানোর অনেক সহজ। সেখানে তার রাগ সামলাতে খুব বেশি বেগ পোহাতে হবে না। এই ভেবে সে মনকে সান্ত্বনা দিয়ে একদম রিল্যাক্সে রইল। বিকেলের দিকে হসপিটালের সামনে এসে অটোরিকশা থামতেই মৌ আর মেহের দুজনেই নেমে পড়ল। আজ অনেক দিন পর
তারা সাব্বিরকে দেখতে এসেছে। অবশ্য উজানকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি, পুরো বিষয়টা গোপন রাখা হয়েছে। কিন্তু অটোরিকশা থেকে নামতে ঠিক পেছনে একটা গাড়ি অনবরত কর্কশ হর্ন শুনে মৌ মেজাজ হারিয়ে চেঁচিয়ে উঠল, কেন? কোন শয়তানের নাতিরে অমন কানের কাছে হর্ন দিচ্ছিস? তোকে এক লাথি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দেব। বলতে বলতে যেমনই মৌ পেছনের দিকে তাকায়, অমনি সে পুরো গ্যাস বের হওয়া বেলুনের মতো চুপসে গেল। উজান নিজের স্পেস বাইকটার ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মৌয়ের কলিজা যেন শুকিয়ে কাঠ। মানুষটাকে না বলে এত লুকিয়ে তারা এখানে এলো, অথচ সে কিনা ঠিক তাদের পেছনে এসে হাজির। উজানের চোখ মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে আছে। উজান নিজের বাইকটা এক পাশে পার্ক করে দুহাত বুকে বেঁধে মৌয়ের মুখোমুখি এসে দাঁড়ালো। তারপর একরাশ গম্ভীর্য নিয়ে গম্ভীর স্বরে আওড়ালো, মিসেস চৌধুরী, কি যেন বলেছিলেন আমায়? কাকে লাথি দিয়ে উগান্ডারে পাঠাবেন শুনি? মৌ জিভ কেটে কাঁদো কাঁদো মুখ তোতলাতে তোতলাতে বলল, আপনি? না না, আমি আপনাকে কিছুই বলিনি তো। এই বলে সে ওখান থেকে এক দৌড়ে পালাতে চাইল, কিন্তু উজান চিল পাখির মতো ক্ষিপ্ত গতিতে খপ করে মৌয়ের নরম হাতটা শক্ত করে ধরে ফেলল। সে নিজের দাঁতে দাঁত পিষে পটমট করতে লাগলো। উজান চৌধুরীর চোখ ফাঁকি দেওয়া, এত বড় সাহস! স্বামী বন্ধক রেখে প্রশ্ন আউট করা, আবার এখানে না বলে হসপিটালে আসা। চলো বাসায়, আজ তোমাকে খুব ভালো করেই মজা দেখাচ্ছি। এরপর উজান এক প্রকার জোর করে মৌয়ের হাত ধরে হসপিটালের ভেতর ঢুকে পড়ল। মেহের এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। এবার সেও মুচকি হাসতে হাসতে তাদের পিছু পিছু হাঁটতে লাগলো। উজান করিডর দিয়ে যাওয়ার সময়ও কটমটের দৃষ্টি তাকিয়ে মৌকে ইচ্ছে মতো শাসিয়ে যাচ্ছিল, যা দেখে মেহের নিজের ঠোঁট চেপে হাসি সামলানো আপ্রাণ চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যে তারা সাব্বিরের কেবিনে একদম সামনে চলে এলো। কেবিনের দরজায় হাতল ধরায় ঠিক আগের মুহূর্তে উজান হঠাৎ ঘুরে দাঁড়িয়ে অত্যন্ত কড়া গলায় ফিসফিস করে প্রতিধ্বনি করলো, একদম চুপচাপ ভেতরে ঢুকবে আর সাধারণ সৌজন্যবশত সাব্বিরকে ভালো মন্দ জিজ্ঞেস করবে। ভুলেও যদি তাকে জড়িয়ে টড়িয়ে ধরেছো, তবে সোজা নিয়ে গিয়ে তেঁতুল গাছে উল্টো করে ঝুলিয়ে রাখবো। জাস্ট মাইন্ডেড, মিসেস চৌধুরী। কে শোনে কার কথা? সঙ্গে সঙ্গেই পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী, পর্ব 26 চলবে।